লাইসেন্স নেই চালাচ্ছে, এটা আপনার আমার ওস্তাদে দিয়ে গেছে। ওস্তাদ হলো 6 মাস 1 বছর 2 বছর ডিউটি করতে করতে পরে চালানো শিখি। আমরা তো চান্দা দিই 600 টাকা দিন, এটা নেতা করে দিই, নেতারা আবার দেয় পুলিশ করে। লাইসেন্স করতে লাগে মাত্র 1700 টাকা, ওখানে 10,000 টাকা দিয়ে লাইসেন্স করছি। অপ্রাপ্তবয়স্ক আর লাইসেন্সবিহীন চালকের হাতে দেশের 1/3 গাড়ি, বাড়ছে জীবনের ঝুঁকি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদাসীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা, দায়সারা জবাব বিআরটি এর। এখন যেটা মনে হচ্ছে হয়তো কোনোভাবে তারা প্রশাসনকে ম্যানেজ করে বা আপনার লুকিয়ে হয়তো তারা গাড়িগুলো চালাচ্ছে। প্রস্তাবিত আইনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে 6 মাস পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানার পরিমাণটা 50,000 টাকা রাখা হয়েছে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর মালিবাগ রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ছিটকে হতাহতের ঘটনায় দায়ীরা ছাড় পাবে না, হুঁশিয়ারি মেয়রের। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। ওজনে কম দিলে জেল জরিমানার বিধান রেখে ওজন ও পরিমাপ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, ব্যবহার করা যাবে না অনুমোদনহীন বাটখারা। জঙ্গি তৎপরতা ঠেকাতে এনআইডি বা পাসপোর্টের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট যাচাইয়ের প্রস্তাব পুলিশের। আইজিপি সম্মেলনে বাংলাদেশে ইন্টারপোলের অফিস স্থাপনের দাবি। রাতের আঁধারে অবৈধ জাল দিয়ে ইলিশের পোনা ধরছে অসাধু জেলেরা, মারা পড়ছে কয়েকশো প্রজাতির মাছের পোনাও, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং মার্চেও শীতের তীব্রতায় নাকাল বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ। তুষারপাতে বিপর্যস্ত চীন সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য, কাল তুষার ঝড় আঘাত হানবে নিউ ইয়র্কে। একে তো লাইসেন্স নেই, তার উপর আবার অপ্রাপ্তবয়স্ক। অবিশ্বাস্য হলেও এমন চালকদের হাতেই ঘুরছে দেশের 1/3 যানবাহনের চাকা। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই যাত্রী বোঝাই গাড়ি নিয়ে তারা ছুটছে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এতে বাড়ছে যাত্রীদের জীবনের ঝুঁকি। বিশেষজ্ঞরা এজন্য পুলিশ ও বিআরটি এর কর্মকর্তাদের উদাসীনতার পাশাপাশি দুষছেন গাড়ির লোভী মালিকদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। গত 6-7 বছরেই দেশে মোট যানবাহন বেড়েছে 2 গুণেরও বেশি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশে এ মুহূর্তে মোট নিবন্ধনকৃত যানবাহন আছে প্রায় 30 লাখ, অথচ এর বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত চালক আছে 20 লাখেরও কম। তাহলে প্রশ্ন আসতেই পারে, বাকি 10 লাখ গাড়ি কারা চালায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় রাস্তায় অনেক বাসেই চালকের সিটে বসে দিব্যি গাড়ি চালাচ্ছে হেল্পাররা, যাদের বেশিরভাগেরই বয়স 15 থেকে 18 বছরের মধ্যে। অথচ আইন অনুযায়ী একজন পেশাদার চালকের বয়স হতে হয় কমপক্ষে 20 বছর, থাকতে হয় বৈধ ড্রাইভিং লাইসেন্স, যার কোনোটি না থাকা সত্ত্বেও গাড়ি ভর্তি যাত্রী নিয়ে রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে এসব কিশোর চালকেরা। নাই নাই, জমা দিচ্ছি, চালাই দিচ্ছি। লাইসেন্স নেই চালাচ্ছে, এটা আপনার আমার ওস্তাদে দিয়ে গেছে। লাইসেন্স বর্তমানে নাই, কিন্তু বাড়াইবো, কিছুদিন পর বাড়াইবো। লাইসেন্স মামলা খাওয়া আছে, ডিসি অফিস আছে লাইসেন্স। ওস্তাদ হলো 6 মাস 1 বছর 2 বছর ডিউটি করতে করতে পরে চালানো শিখি। লেগুনার অবস্থা তো আরো ভয়াবহ। সেখানে শিশুরা স্টিয়ারিং এ বসে যাত্রীদের নিয়ে যাচ্ছে শহরের এই মাথা থেকে ও মাথায়। এসব অপ্রাপ্তবয়স্ক চালকদের অনেকের দাবি, টাকা দিলেই নাকি পাওয়া যায় লাইসেন্স সহ রাস্তায় গাড়ি চালানোর অনুমতিও। 17 বয়স, লাইসেন্স নাই, এমনি চালাই লাইসেন্স ছাড়া। লাইসেন্স তো কোনো ড্রাইভারই নেই। এই সাহায্য বলে টাকা পয়সা দিয়ে চালাই, আমরা তো চান্দা দিই 600 টাকা দিন, এটা নেতা করে দিই, নেতারা আবার দেয় পুলিশ করে। আমার জন্ম হয়েছে 1998 সালে। লাইসেন্স করছি দালালের মাধ্যমে। লাইসেন্স করতে লাগে মাত্র 1700 টাকা, ওখানে 10,000 টাকা দিয়ে লাইসেন্স করছি।
বিশ্লেষকরা এর জন্য দায়ী করছেন আধুনিক আইন না থাকা এবং যাও বা আছে তা যথাযথ প্রয়োগের অভাবকে। এখন যেটা মনে হচ্ছে হয়তো কোনোভাবে তারা প্রশাসনকে ম্যানেজ করে বা আপনার লুকিয়ে হয়তো তারা গাড়িগুলো চালাচ্ছে। বর্তমানে যে আইনটা রয়েছে সেটা কিন্তু খুবই নগণ্য, একজন 4 মাসের জেল অথবা 500 টাকা জরিমানা, এবং তাও কিন্তু পুরোপুরি দেওয়া হচ্ছে না। আর বিআরটিএ বলছে আগের চেয়ে লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে মামলা ও জরিমানার পরিমাণ বাড়ানোর পাশাপাশি বাড়ানো হয়েছে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার হারও। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে রাস্তায় নেমে মানুষের জীবনের ক্ষতি করবে, এটা আমরা হতে দিব না। প্রস্তাবিত আইনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে 6 মাস পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানার পরিমাণটা 50,000 টাকা রাখা হবে। এছাড়াও অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের হাতে গাড়ি দেওয়ার অপরাধে মালিকদেরও আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়ে হতাহতের ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বে অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি। একথা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন বলেন, অবহেলার বিষয় প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোববার দিবাগত রাতে রাজধানীর মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়ে একজন নিহত ও 2 জন আহত হন। গুরুতর আহত 2 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার রাত 1:45 নির্মাণাধীন মৌচাক মালিবাগ ফ্লাইওভারের মালিবাগ রেল ক্রসিং এলাকায় ক্রেন দিয়ে একটি গার্ডার উপরে ওঠানোর সময় ছিটকে নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অবস্থানরত ফ্লাইওভারের ইঞ্জিনিয়ার পলাশ, শাহ সিমেন্ট গ্রুপের গাড়ি চালক নুরুন নবী ও নির্মাণ শ্রমিক স্বপন গার্ডারের নিচে চাপা পড়েন। কর্মরত অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। দেখি কি একটা শব্দ পাইলাম, জর্তুবানের মতো পড়লো। সাপোর্টিং দেওয়া নাই, সাপোর্টিং থাকলে এটা পড়তে পারতো না। এই রডের টানাটা কাটার সাথে সাথে ওটা পড়ে গেছে। উপরে একটা মাল ছিল, ওই মালটা নিচে পড়ে গেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রমিক স্বপন। আহত অন্য 2 জনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তাকে আমরা লাইফ সেভিং আমরা ট্রিটমেন্ট তাকে দিয়েছি। হ্যাঁ, তাকে ব্লাড দিয়ে থেকে শুরু করে আমরা অক্সিজেন দিয়েছি। পেশেন্টটাকে আমরা তাকে রিসেপশন করছি। এখন পেশেন্ট আপনার স্টেবল আছে। গার্ডার ওঠানোর কাজে ত্রুটি থাকার কারণে এই দুর্ঘটনা বলছে ফায়ার সার্ভিস। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। এলজিইডির অতিরিক্ত প্রকৌশলীর নেতৃত্বে একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দায়ী ব্যক্তিকে কিংবা প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে তার বিচারের ব্যবস্থা নিশ্চিত করা হবে। কাউকে 1 বিন্দু ছাড় দেওয়া হবে না। এদিকে রাতে গার্ডার ছিটকে পড়ার ঘটনায় আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন আশপাশের বাসিন্দারা। আমাদের পাশে ফার্স্টে মনে করছিলাম ভূমিকম্প হয়েছে, আমরা সাথে সাথে নামছি, তো আইসা দেখি এদিকে সব ধুলায় অবস্থা খারাপ। মাত্র হয়েছে জিনিসটা, 5 মিনিটও হয় নাই। 3-4 জন আমি ইনস্ট্যান্ট 3 জন দেখছি, ঠিক আছে, বের করতেছে বা বের হবে এরকম। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় 4 ঘন্টার চেষ্টায় ছিটকে পড়া গার্ডারটি রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় সড়কটির যান চলাচল, সচল হয় বন্ধ থাকা ট্রেন চলাচলও। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশের পরও মগবাজার মৌচাক ফ্লাইওভারে আবারও ঝরল শ্রমিকের প্রাণ। শুধু এই ফ্লাইওভারই নয়, রাজধানীর প্রায় সবগুলো ফ্লাইওভারে এমন নির্মাণ সংশ্লিষ্ট দুর্ঘটনায় নিহত আহতের ঘটনা বেশ পুরনো। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর অবহেলার কারণেই নির্মাণাধীন ফ্লাইওভারগুলো পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। রিপোর্ট আতিকুর রহমান তমালের। 2012 সালের নভেম্বর মাস, মুখ থুবড়ে পড়ে যায় চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার। নিহত হন 15 জন, আহতের সংখ্যা অর্ধশতাধিক। ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী পড়ে নিহতের ঘটনা সবশেষ ঘটল রোববার রাতে। স্থান রাজধানীর মগবাজার মৌচাক ফ্লাইওভার। এই 2 ঘটনার আগে পরে এমন ঘটনা খোদ রাজধানীতে আরও ঘটেছে। তবে এমন মৃত্যুর কোনো পরিসংখ্যান বা বিচারের কথা শোনেনি কেউ। স্বভাবতই প্রশ্ন জাগে, নিরাপত্তার সাথে ফ্লাইওভারের মতো এমন অবকাঠামো তৈরির সক্ষমতা প্রতিষ্ঠানগুলোর আছে কিনা। যারা এই নির্মাণ কাজে যুক্ত বা কাজটি করছে তারা খুব একটা দায়িত্ববান ব্যক্তি বলে মনে হয় না, প্রতিষ্ঠান বলে মনে হয় না। দক্ষতার অভাব হয়তো ছিল, কিন্তু সেটা পুষিয়ে যেত যদি তাদের এই ব্যবস্থাপনাটা একটু ভালো হতো। গত বছরের 16ই মার্চ মগবাজার মৌচাক ফ্লাইওভারেই নির্মাণ সামগ্রী পড়ে নিহত হন ইমন নামের এক নির্মাণ শ্রমিক। এ ঘটনায় 26শে মার্চ দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা নিশ্চিতের আদেশ দেন উচ্চ আদালত, কিন্তু তারপরও ঠেকানো গেল না জীবনের অপচয়। যথেষ্ট
নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়নি, সাবধানতা অবলম্বন করা হয়নি। এটা নির্মাণের সময়ে আরো অনেক বেশি সাবধান হওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন নিয়ম অনুযায়ী প্রতি বছর ক্রেনের মতো ভারী যন্ত্রাংশ পরীক্ষা করা উচিত, তবে এর চর্চা আছে কিনা তা নিয়েও সন্দেহ বিস্তর। মেশিনারিগুলো ইউজ হচ্ছে, সেই মেশিনারিগুলোর প্রতি বছর তাদেরকে চেক করতে হবে এবং এই সমস্ত জায়গাতে যেখানে মোর দেন 1000 ওয়ার্কার কাজ করে, যে কনস্ট্রাকশন সাইটে, সেখানে একজন করে সেফটি ইন্সপেক্টর বা সেফটি অপারেটর রাখাটা ম্যান্ডেটরি। বাট আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম কোনো কিছু আসলে নেই। তাদের মতে ঢাকার মতো একটি জনবহুল শহরে গণপরিবহন উৎসাহিত না করে ছোট গাড়ি বান্ধব এমন ফ্লাইওভারের প্রয়োজনীয়তা নিয়ে অনেক আগেই ভাবা উচিত ছিল। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ডান্ডাবেড়ি পরিয়ে আসামিকে আদালতে তোলায় ডিআইজি প্রিজনকে সতর্ক করলেন হাইকোর্ট। সব আদালতের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই আদেশ। ওজন পরিমাপের ক্ষেত্রে মানদণ্ডহীন বাটখারা ব্যবহার করার শাস্তি হিসেবে 6 মাসের কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানার বিধান রেখে স্ট্যান্ডার্ডস ওজন ও পরিমাপ আইন 2017 এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটিতে অনুমোদন দেওয়া হয়। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, ওজন পরিমাপের অনিয়মে সাধারণ শাস্তির মাত্রা না বাড়লেও বেড়েছে অর্থদণ্ডের পরিমাণ। জীবনের প্রয়োজনে প্রতিদিনই বাজারে যেতে হয়, কিনতে হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। তবে সঠিক ওজন ও মাপে জিনিসপত্র কিনতে গিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। প্রায়ই অভিযোগ ওঠে মাপে কম দেয়ার। এতদিন দেশের বাজারে পণ্যের ওজন পরিমাপের ক্ষেত্রে 1982 সালের ওজন ও পরিমাপ অধ্যাদেশ প্রয়োগ করা হলেও আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে নতুন আইন প্রণয়ন করছে সরকার। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে স্ট্যান্ডার্ডস ওজন ও পরিমাপ আইন 2017 এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে শাস্তির মেয়াদ না বাড়লেও ওজন পরিমাপের বাটখারা ব্যবহারে অনিয়মের সাজা হিসেবে অর্থদণ্ডের পরিমাণ বাড়ছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, মানদণ্ডহীন বাটখারা ব্যবহার করলে শাস্তি হিসেবে 6 মাসের কারাভোগের সাথে জরিমানা হবে 20,000 টাকা। বাটখারা বা পরিমাপন ব্যবহারের শাস্তি এটা ছিল অনূর্ধ্ব 6 মাসের কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 3,000 টাকা জরিমানা। আর সেটাকে 6 মাসের কারাদণ্ড ঠিক আছে, কিন্তু অথবা 20,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড। শুধু ব্যবহারই নয়, মানদণ্ডহীন বাটখারা প্রস্তুতকারীদের জন্য থাকছে 1 লাখ টাকা জরিমানার বিধান। নন স্ট্যান্ডার্ড কোন পরিমাপক বাটখারা টাটখারা যদি কেউ বানায়, তাহলে তার শাস্তি হলো অনূর্ধ্ব 1 বছরের কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা জরিমানা। এছাড়াও মন্ত্রিপরিষদের বৈঠকে বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন 2017 এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইনে আগের প্রায় 250-রও বেশি শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণের তালিকা সংক্ষিপ্ত করে 5টি তফসিলের মাধ্যমে 109টি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। আগে যে তালিকা বড় তালিকা ছিল ওখান থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভোক্তা অধিকার সুরক্ষায় আইন করা হলেও এখনো বেশিরভাগ মানুষ জানেন না আইনে তাদের অধিকার কিংবা করণীয় সম্পর্কে। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের দাবি, 30% লোক এ ব্যাপারে সচেতন। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, এখনো পূরণ হয়নি এ অধিদপ্তর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ভোক্তা অধিকার নিয়ে মামুন আব্দুল্লাহর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ভোক্তা অধিকার বলতে একটা আইন আছে, সেই আইনটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? ভোক্তা অধিকার আইন সম্পর্কে আমার অত ভালো জানা নাই, কিন্তু ওরা যখন সপ্তাহ পালন করে তখন দেখি যে না, ভোক্তা অধিকার আইন সম্পর্কে একটা দিবস পালন করা হয়। আয়েশা আক্তার চাকরি করেন রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে। প্রশ্ন ছিল একই ভবনে অবস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে। আমাদের ভিতরে ওইরকম সচেতনতা ফিরে আসছে না, এখনো সচেতন হওয়া উচিত। সাধারণ ক্রেতা যাতে প্রতারণার শিকার না হন, এজন্য 2009 সালে করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। ভোক্তাদের অধিকার সংরক্ষণে আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে তাল মিলিয়ে 15ই মার্চ দিবস পালন করা হয়। তারপরও শুধু কারওয়ান বাজার নয়, রাজধানীর বেশিরভাগ ভোক্তাই জানেন না তার অধিকার ও করণীয় সম্পর্কে। এই আইন সম্পর্কে বিস্তারিত আমরা কিছুই জানি না, সামান্য কিছু ধারণা আছে, পুরোপুরি নেই। এখনো শুনি নেই আর কি, জানিও না। আমি যদি কারো কাছ থেকে শুনি সেটা দেখার চেষ্টা করবো আর কি। শুনেছি যে ভোক্তা অধিকার সংক্রান্ত এই সংক্রান্ত একটা আইন হয়েছে,
কিন্তু আসলে আইনটা সংক্রান্ত আমার আর পুরোপুরি জানা নেই। তবে বর্তমানে প্রায় 30% মানুষ এর কার্যক্রম সম্পর্কে জানেন বলে দাবি ভোক্তা অধিদপ্তর মহাপরিচালকের। ম্যাক্সিমাম 30% লোক জানছে বা 29%, এটা বাড়ানোর চেষ্টা করতেছি আমরা। আগে গণশুনানি বছরে 8টা হইতো, এখন আমরা মাসে 4টা করতেছি, এটা আরো বাড়াবো। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা ক্যাবের মতে আইন সম্পর্কে ভোক্তাদের সচেতন করার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে অধিদপ্তরের। শুনানি শুধু আপনি এই টিসিবি বিল্ডিং এ 8 তলায় করলে হবে না, আপনি বাজারে যান, আপনি ভোক্তাদের সাথে কথা বলেন, ভোক্তারা কি সমস্যা আছে সেটা জানেন। এখানে ভোক্তা অধিদপ্তর আমরা যে উদ্দেশ্যে করা হয়েছিল আর কি, সেখানে সেই উদ্দেশ্যটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। ভোক্তাদের সুনির্দিষ্ট অন্তত 8টি অধিকারের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। অর্থনীতির ভাষায় আমরা যারা টাকা দিয়ে কোনো পণ্য বা সেবা ক্রয় করছি তারাই ভোক্তা, অথচ অধিকাংশ লোকই জানি না ভোক্তার অধিকার কি। বিশ্লেষকরা বলছেন ভোক্তার অধিকার সংরক্ষণে একদিকে যেমন এগিয়ে আসতে হবে ভোক্তা অধিদপ্তরকে, অপরদিকে সচেতন হতে হবে আমাদের নিজেদেরকে। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশবিরোধী চুক্তি হলে তা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার সাথে বিএনপির যোগসাজশ আছে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল ইসলাম। হাওয়া ভবনে আপনার নাকি বসে থাকতো রয়ের লোকজন, এখন তো পাবলিক পারসেপশন আবার অন্যরকম আছে। খোদ প্রধানমন্ত্রীর বাসভবনেই নাকি লোকজন বসে থাকে, বাইরের লোকজন কারা বসে থাকে আমরা জানি না। এটা ব্যাখ্যা তো তারও দেওয়া উচিত, পারসেপশন যেটাই হয়। তিস্তার পানি এবং অন্যান্য নদীর পানি ছাড়া এই দেশের মানুষ কিন্তু অন্য কোনো চুক্তি মেনে নেবে বলে মনে হয় না। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন যেখানে জড়িত থাকবে, বিশেষ করে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন যেখানে জড়িত থাকবে, সেই ক্ষেত্রে শুধু আমরা নই, গোটা বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। যারা 25শে মার্চ গণহত্যা দিবস পালন করবে না তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। যারা 25শে মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করবে না তারা জাতীয় বেঈমান, জাতীয় দুশমন হিসাবে চিহ্নিত হবে জনগণের সামনে, বাংলাদেশের মানুষের কাছে। এই বিএনপি 25শে মার্চ যারা গণহত্যা চালিয়েছিল এই জামাতের সাথে আজকে জোটবদ্ধ। হত্যা মামলার আসামি, গণহত্যার আসামি তারা হচ্ছে এই বিরোধীয় জোটের মধ্যে। বিরোধীয় জোট প্রকৃতপক্ষে একটি জঙ্গি জোট। সন্ধ্যার সময় আরো থাকছে। মাহমুদুল্লাহকে কাল দেশে পাঠানো হচ্ছে। টিম ম্যানেজার সুজনের দুপুরের এই বক্তব্য বিকেলেই উড়িয়ে দিলেন বিসিবি সভাপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি তৎপরতা ঠেকাতে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চায় পুলিশ। 3 দিনব্যাপী পুলিশ প্রধানদের সম্মেলনের দ্বিতীয় দিনে এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি পুলিশ তাৎক্ষণিকভাবে আন্তদেশীয় অপরাধ ও জঙ্গি তৎপরতার তথ্য লেনদেন করতে বাংলাদেশে ইন্টারপোলের আঞ্চলিক অফিস স্থাপনেরও দাবি করেছে। ইন্টারপোলের সফররত মহাসচিবের কাছে পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক এ দাবি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে জঙ্গিদের দক্ষতা ও নির্ভরতার বড় প্রমাণ মেলে গুলশানের হোলি আর্টিজানে হামলার রাতে। হামলা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেপরোয়া জঙ্গিরা রোমহর্ষক হত্যাযজ্ঞের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। 250 জন গ্রেপ্তার হওয়া জঙ্গির উপর পুলিশ সদর দপ্তরের চালানো সাম্প্রতিক এক সমীক্ষায় মিলেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জরিপ বলছে 100 জনের মধ্যে 82 জন জঙ্গি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। এসব তথ্য তুলে ধরে পুলিশ প্রধানদের 3 দিনব্যাপী সম্মেলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিনিধির কাছে প্রয়োজনীয় কাগজ দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার প্রস্তাব দিয়েছে পুলিশ। তারা সোশ্যাল মিডিয়ার ফেসবুকটাকেই বেশি ব্যবহার করে, কিছু টুইটার ইউজ করে, বেসিক্যালি ফেসবুক এবং ফেসবুকের মেসেঞ্জার এগুলি আছে। আর এর বাইরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তারা তাদের যে কৌশলে ইন্টারনাল কমিউনিকেশনে তারা এখন এনক্রিপ্টেড মিডিয়া, এনক্রিপ্টেড কমিউনিকেশনগুলা তারা ব্যবহার করে। ন্যাশনাল আইডি, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা অন্য কোনো অথেন্টিকেটেড ডকুমেন্ট যেন ব্যবহার করা হয়, যেমনটি আপনি অ্যাকাউন্ট করতে গিয়ে আপনাকে কিছু তথ্য দিতে হয়। এদিকে সম্মেলনের প্রথম দিন করা গবেষক রোহান গুণরত্নের বাংলাদেশে আইএসের অস্তিত্ব থাকার দাবি নাকচ করে দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। জঙ্গিবাদ মোকাবেলায় তড়িৎ যোগাযোগের স্বার্থে বাংলাদেশে ইন্টারপোলের আঞ্চলিক অফিস স্থাপনের দাবিও জানিয়েছেন আইজিপি। ভার্চুয়াল ওয়ার্ল্ডে তাদের বিচরণ থাকতে পারে, নেটওয়ার্কে থাকতে পারে। গুলশানে ঘটনার পর আইএস ক্লেম করলো এরপর এত গুলি অপারেশন, এত লোক মারা গেল, আইএস ডিড নট কাম টু
to claim that they are the members of the IS. তা বলেনি কিন্তু এগুলি তাদের এইসব প্রোপাগান্ডার কোনো বেজ নাই। ইন্টারপোলের একটা হাব এখানে হতে পারে, যে সাউথ এশিয়ান হাব, সে যদি ইন্টারপোল অথরিটি রাজি হয় সেটাকে মানে এটা একটা ইফেক্টিভ একটা ইনিশিয়েটিভ হবে। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে ইন্টারপোল সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন আইজিপি ওমর ফারুক। সময় সংবাদ, ঢাকা। রাতের আধারে অবৈধ ঘোপ জাল দিয়ে সমুদ্র নদীর মোহনায় প্রতিদিন কোটি কোটি ইলিশের পোনা নিধন করছে অসাধু জেলেরা। শুধু ইলিশ নয়, অবৈধ এ জালে মারা পড়ছে কয়েকশো প্রজাতির বিভিন্ন মাছের পোনা। অবৈধ এ কার্যক্রমের কারণে ইলিশ বাড়ানোর লক্ষ্যে সরকারের নানা কর্মসূচির সার্বিক সফলতা নিয়ে সন্দিহান সচেতন মহল। এসএম সিফাতের ছবিতে এম এ আজিমের রিপোর্ট। বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা, বরগুনার প্রধান দুটি নদী সমুদ্রের সাথে মিলেছে এখানে। দুটি মোহনার মাঝের এ চরটিতে কিলোমিটারের পর কিলোমিটার এলাকা জুড়ে পুঁতে রাখা হয়েছে গাছের খুঁটি। গভীর রাতে জোয়ারের পানিতে চরটি প্লাবিত হলে ঘোপ নামের সূক্ষ্ম ফাঁসের জাল বেঁধে দেওয়া হয় খুঁটির সাথে। জোয়ারের পানি নেমে গেলে বিভিন্ন মাছের সাথে সূক্ষ্ম ফাঁসের এ জালে ধরা পড়ে ইলিশ সহ বিভিন্ন মাছের পোনা। ভোরের আলো ফোটার আগেই গোপনে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের ইলিশ ও বিভিন্ন মাছের পোনা বিক্রি করা হয় রুইতার খাল, পদ্মা সহ বেশ কিছু অবৈধ মাছের বাজারে। আর সবকিছু জেনে বুঝেও পেটের তাগিদে এসব অবৈধ কাজ করছেন বলে দাবি জড়িতদের। ইলিশ মাছের বাচ্চা, এবার ওই বড়টা, এবার পোমা, তো পেটের টানে ধরি। জোয়ারের সাথে যে আসে তখন যত মাছ আসে সবই আটকা পড়ে, চর শুকিয়ে গেলে ওটা মাটিতে বাইজে মারা যায়। পেট যখন না বাঁচে তখন কোনো মানুষ চুরি করে টাকা দিয়ে বদমাশি করে রিজিকের জন্য। এটা আমরা ইচ্ছে করে কেউ ধরিও না, আর ওটার প্রতি আমরা যে ওইটা নষ্ট করবো এরকম আমাদের কারো ইচ্ছেও নাই। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশ গভীর পানির মাছ হলেও পোনা অবস্থায় এরা নদী ও উপকূলের উদ্ভিদকণা খাওয়ার জন্য মোহনায় অবস্থান করে। সচেতন মহল বলছেন, প্রশাসনের নীরব ভূমিকার কারণেই হুমকিতে পড়ছে ইলিশ সম্পদ। ছোট ইলিশটা তার বৃদ্ধি প্রাপ্তির জন্য বিভিন্ন রকম পুষ্টি সমৃদ্ধ খাবার পেয়ে থাকে, এই জন্যই মূলত তারা নদীর উপকূলীয় অঞ্চলে বসবাস করে। ঘোপজালটা দিয়ে তার মাছ মেরে ফেলতেছে, যাতে আমাদের এর পরবর্তীতে ইলিশের আর অস্তিত্ব থাকবে না। জেলা প্রশাসক আশ্বাস দেন, উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অবৈধ কারেন্ট জাল বা অন্যান্য যে জালগুলো আছে সেগুলো অপসারণ করে এদেরকে আইনের আওতায় এনে যেন জাটকা নিধন করতে তারা না পারে, এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ডিম ছাড়ার জন্য মা ইলিশ সমুদ্রের লবণ পানি থেকে উঠে নদীর মিঠা পানিতে আসে। ইলিশ পোনাগুলো 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত বড় হলে গভীর সমুদ্রে চলে যায়, কিন্তু অবৈধ এ ঘোপ জালের ফলে পোনাগুলো আর সমুদ্রে ফিরতে পারে না। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। ডান্ডাবেড়ি পরিয়ে আসামিকে আদালতে তোলায় সতর্ক করলেন হাইকোর্ট। 4 আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে হাইকোর্টে হাজির করায় ডিআইজি প্রিজনকে তলব করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ সতর্ক করেন। একই সঙ্গে ভবিষ্যতে আসামি হাজিরের ক্ষেত্রে এ বিষয়ে আরও সতর্ক থাকার আদেশ দেন আদালত। উচ্চ আদালতের এ আদেশ দেশের সব আদালতের ক্ষেত্রে প্রযোজ্য বলে জানিয়েছেন আইনজীবীরা। কোর্ট প্রেমিসেস আসবে, কিন্তু আদালতের ভিতরে, আদালত অভ্যন্তরে কোর্টের ভিতরে এটা আসা যাবে না। এই জন্য কোর্ট সতর্কীকরণ করে দিয়েছেন। ডিআইজি প্রেজেন্স আজকে উপস্থিত থাকার কথা ছিল, উনি এসেছেন এবং উনি দুঃখ প্রকাশ করেছেন এবং নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেছেন এবং কোর্ট তাকে সতর্কীকরণ করে দিয়েছে ভবিষ্যতে এটা না করার জন্য। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে প্রয়োজনে তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি। সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সহ আরও কয়েকজনকে স্মার্ট কার্ড দেওয়া হয়। এ সময় আগামী জাতীয় নির্বাচনে সব দল যেন অংশগ্রহণ করে সেজন্য নির্বাচনমুখী পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আগামী 16 মার্চ থেকে কোতোয়ালি ও ডবলমুরিং থানার 3টি ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে থাকবে। ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা তারা করবেন, আমরা করব। এবং আমাদের নির্বাচন কমিশন থেকেও এটার মনিটরিং হচ্ছে। সেনাবাহিনী আপাতত থাকার আমাদের পরিকল্পনা নেই, এখন প্রয়োজন মনে করি না। যদি প্রয়োজন হয় তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়, সুষ্ঠুভাবে যাতে লোকজন ভোট দিতে পারে এবং একটা নির্বাচনমুখী পরিবেশ তৈরি করা যায় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। দেশের বাইরের খবর। এই মার্চ মাসেও শীতের তীব্রতায় নাকাল বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ।
শৈত্যপ্রবাহের কবলে পড়ে কাবু ভারতের উত্তরাঞ্চলের বাসিন্দারা। একই সঙ্গে তুষারপাতের বিপর্যস্ত হয়ে পড়েছে চীন সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের জনজীবন। এদিকে মিনেসোটা ও সাউথ ডাকোটার পর আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে তুষারঝড় আঘাত হানবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর। তুষারের চাদরে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার ঘরবাড়ি রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ঘটনা এড়াতে বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় একই দৃশ্য উত্তর ক্যারোলাইনারও, তবে গেল 3 বছরের মধ্যে এই এলাকাটিতে এবারই প্রথম তুষারপাত। ঠান্ডায় জুবুথুবু নিউ ইয়র্কবাসী। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার বছরের সবচেয়ে বড় তুষারঝড় স্টেলা আঘাত হানবে শহরটিতে। এ সময় ন্যূনতম 12 থেকে 18 ইঞ্চি তুষার রেকর্ড করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউ ইয়র্ক সিটিতে 1960 সালের পর মার্চ মাসে এমন তুষারঝড়ের রেকর্ড এবারই প্রথম। আর তাই ঝড়ের খবরে মুষড়ে পড়েছেন প্রবাসীরা। এবছর নিউ ইয়র্কে প্রচন্ড পরিমাণ ঠান্ডা পড়েছে, বিশেষ করে এমন মার্চ মাসের এমন মুহূর্তে অন্য বছর এমন ঠান্ডা পড়েনি। তো এবছর ঠান্ডা প্রচন্ড পড়ার কারণে আমাদের ব্যবসার যে অবস্থা সেটি বর্তমানে খুব স্লো যাচ্ছে। গত বছর এত ঠান্ডা ছিল না, তো এই বছর তুলনামূলকভাবে বেশি ঠান্ডা পড়তেছে। তো এর ফলে আমাদের জীবনযাত্রার মান দিন দিন আমাদের কষ্টকর হয়ে যাচ্ছে। ভারী তুষারপাতে বেহাল চীনের উত্তর পশ্চিমের গংশু প্রদেশের বিস্তীর্ণ এলাকা। এতে বিড়ম্বনায় স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনা এড়াতে চলাচলের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। তীব্র শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগে ভারতের উত্তরাঞ্চলের বাসিন্দারা। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে অনেকে আগুন পোহাতে দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে হিমাচল প্রদেশের সিমলা সহ বেশ কিছু সড়কে বরফ জমে থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শিরিন আক্তার, সময় সংবাদ। শততম টেস্টে বাংলাদেশের একাদশে নেই মাহমুদুল্লাহ, তাই দেশে ফেরত পাঠানো হচ্ছে বলেছিলেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। কিন্তু ঘণ্টাখানিক পরেই সুজনের কথা অনানুষ্ঠানিক বলে উড়িয়ে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দিনভর এমনই নাটকীয়তার মধ্যে গেছে বাংলাদেশ দল নিয়ে। সেই সাথে দল নির্বাচনে কোচের প্রভাব নেই বলে জানান তিনি। রিয়াদ এই টেস্টের জন্য হি ইজ নট ইনক্লুডেড আর কি, মানে সিলেকশনের জন্য ইনক্লুডেড না, অর্থাৎ আমাদের 16 জন মেম্বার আছে তার মধ্যেও নাই। তো এই জন্যই আসলে রিয়াদকে পাঠিয়ে দেওয়া। কালকে রিয়াদ হয়তো যদি আমরা ফ্লাইটে টিকিট পাই ইনশাল্লাহ কালকে সকালে রিয়াদ ঢাকা ফিরবে। খেলতে না পারা তো কষ্টের, অবশ্যই রিয়াদও কষ্ট পেয়েছে ডেফিনেটলি, বাট আই থিংক হি ইজ ম্যাচুয়ার এনাফ তো এগুলা বোঝার জন্য, এবং মন খারাপ থাকলেও হি ইজ টেক ইট পজিটিভলি। আই থিংক হি উইল বি কাম ব্যাক স্ট্রংলি যখন আমরা ফিরে আসবে ইনশাল্লাহ দলে। এটা সম্পূর্ণ ওর উপরে, ও থাকবে না চলে আসবে এটা ওর উপরে। আমরা কোনো মানে ম্যানেজমেন্ট বা আমরা কেউ ওকে ফেরত পাঠানো বা ফেরত নিয়ে আসার প্রশ্নই ওঠে না, যেহেতু সামনে ওডিআই আছে। আমি বলতে পারছি না সুজন কেন এই কথাটা বলেছে, ওকে পাঠায় দেওয়ার কোনো ইস্যুই প্রশ্নই ওঠে না। শততম টেস্ট বাংলাদেশ ক্রিকেট দলের জন্য প্রেরণা, তাই কলম্বোয় বাংলাদেশের শততম টেস্ট নিয়ে দলের বিশেষ পরিকল্পনা আছে বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। কলম্বোর স্পোর্টিং উইকেটে ফাস্ট বোলারদের নিয়ে ভিন্ন পরিকল্পনার কথাও জানান তিনি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টাইগাররা অভ্যস্ত হয়ে উঠছে বলে জানান বাংলাদেশ দলের এই বোলিং কোচ। বাংলাদেশের শততম টেস্টের অংশ হতে পেরে ক্রিকেটারদের মতো আমিও রোমাঞ্চিত। আমার বিশ্বাস ছেলেরা শততম টেস্ট স্মরণীয় করে রাখবে, তাই আমরা জয়ের জন্যই মাঠে নামবো। ভিন্ন কন্ডিশনেরও দ্রুতই মানিয়ে নিয়েছে। গল টেস্টের ভুল শুধরে পেসারদের আমি বলেছি কলম্বো টেস্টে ধৈর্য ধরে সঠিক জায়গায় বোলিং করতে। সন্ধ্যার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অপ্রাপ্তবয়স্ক আর লাইসেন্সবিহীন চালকের হাতে 1/3 গাড়ি। বাড়ছে জীবনের ঝুঁকি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদাসীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। দায়সারা জবাব বিআরটিএর। রাজধানীর মালিবাগ রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ছিটকে হতাহতের ঘটনায় দায়ীরা ছাড় পাবে না, হুঁশিয়ারি মেয়রের। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। ওজনে কম দেওয়ার শাস্তি হবে জেল জরিমানা, আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। ব্যবহার করা যাবে না অনুমোদনহীন বাটখারা। জঙ্গি তৎপরতা ঠেকাতে এনআইডি বা পাসপোর্টের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট যাচাইয়ের প্রস্তাব পুলিশের। আইজিপি সম্মেলনে বাংলাদেশে ইন্টারপোলের অফিস স্থাপনের দাবি। এবং রাতের আঁধারে অবৈধ জাল দিয়ে ইলিশের পোনা ধরছে অসাধু জেলেরা। মারা পড়ছে কয়েকশো প্রজাতির মাছের পোনাও। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের।
এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।